পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি 3টি ছোট গল্প। গল্পগুলো অনেক ছোট হলেও যখন পড়েছি তখন বেশ ভালো লেগেছে। আজকের আয়োজনে আমরা নিয়েছি বাংলা সাহিত্যের 2 সহোদর হুমায়ুন আহমেদ ও আহসান হাবিবের 2টি গল্প এবং সেই সাথে পল্লীকবি জসিমউদ্দিনের একটি গল্প। তো দেরি না করে শুরু করি আজকের আয়োজন। আমাদের প্রথম গল্প পল্লীকবি জসিমউদ্দিন রচিত আয়না। এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়িয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই। কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই আয়নার ভিতরে মানুষ। আহা, এ যে আমার বাপজানের চেহারা। বহুদিন তার বাপ মারা গিয়েছে। আজ বড় হইয়া চাষির নিজের চেহারায় তার বাপের মতো হইয়াছে। সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায়। তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমা দিল। আহা বাবজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো বাজান, ও বাজান। চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায়। চাষি বলে, বাজান, তুমি তো মইরা গেলা। তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দিঘা ধান বুনিয়াছি, শাইল ধান বুনিয়াছি। দেখো দেখো বাজান, কেমনে তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি 3খানা ঘর তৈয়ার করিয়াছি। বাজান, ও আমার সোনার বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না। আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি ক্ষেতে ঘুরিয়া বেড়াইল। সাঁঝ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির একটি ভাঙা কলসির ভেতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে, দৌড়াইয়া বাড়িতে আসে। এখানে যায় সেখানে যায়, আর দৌড়াইয়া বাড়িতে আসে। পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে, আর কত রকমের কথা বলে। বাজান, হো আমার বাজান, তোমারে একলা রাখিয়া আমি এ কাজে যাই ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি? চাষার বউ ভাবে, দেখো রে, এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা কইত, কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে। ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। সেই জন্যই আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না। যখনই অবসর পায় ওই মেয়েটির সাথেই কথা বলে। আসুক আগে মিনসে পারি, আজ দেখাই বইয়ের মজা। একটা ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে কড়া কথা স্বামীকে শোনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষার বউ ঝাঁটা হাতে লইয়া দাঁড়িয়ে আসিল। ওরে গোলাম, তোর এই কাজ? 1 টাকাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল। আরে করো কি, করো কি, ও যে আমার বাজান। অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল। দেখাই তোর বাজান,
এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনসে, এর ভিতর কোন মেয়ে লোক বসিয়া আছে? এ তো নতুন বউ। চাষি বলে, তুমি কি পাগল হইলে? এ যে আমার বাজান। ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান? তোর বাজানের গলায় কি হাসলি, নাকে নথ আর কপালে টিপ আছে? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল, মাথায় আধ ঘোমটা দিয়া বলিল, কিলো, তোদের বাড়ি এত ঝগড়া কিসের? তোদের তো কত মিল, একদিনও তো কথা কাটাকাটি হয় নাই। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখো বুজান, আমাদের মিনসে আরেকটা বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখো দেখো বুজান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ তো তোর চেহারা, আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বাবুজান, এর ভিতর আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপর মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল, আরফানের মা, রহমানের বোন, আনোয়ারার নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলিসমাতির কথা। শুনে শুনে একথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল। এদেশ হইতে ও দেশ হইতে লোক ছুটিয়া আসিতে লাগিল সেই জাদুর তেলিসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আসলে একটা আয়না। আমাদের পরবর্তী গল্পের শিরোনাম সুচো, লেখক আহসান হাবিব। গল্পটি লেখকের ভূত অমনিবাস বইটি থেকে নেওয়া হয়েছে। বাক্সটা ছোট কাঠের, হঠাৎ করে বোঝার উপায় নেই যে এটা একটা ফাঁদ, ইঁদুর বা ছুঁচো ধরার ফাঁদ। একসময় এগুলো বেশ দেখা যেত, এখন আর দেখা যায় না। আসলে আজকাল ফাঁদ পেতে কেউ ইঁদুর বা ছুঁচো মারে না। ইঁদুর মারার নানান ওষুধপত্র বের হয়েছে, হয়তো সেগুলোই ব্যবহার করে। মকবুল সাহেবের কেস অবশ্য আলাদা, তার বাসায় ইঁদুর নেই, কিন্তু ছুঁচোর প্রচণ্ড উপদ্রব। সন্ধ্যার পরপরই তাদের কিচকিচ শব্দে অস্থির হয়ে উঠতে হয়। প্রতিটি ঘরের কোণা ধরে তারা ছোটাছুটি শুরু করে, খুবই বিরক্তিকর। সেই কারণে বাজার থেকে এই ফাঁদ কেনা। ফাঁদের দরজাটার সঙ্গে একটা স্প্রিং লাগানো, টান দিয়ে দরজাটা খুলে একটা ছোট্ট হুকের সঙ্গে লাগাতে হয়, আর খোলা দরজার সামনে ছোট্ট পাটাতনে রাখতে হয় কোনো খাদ্যদ্রব্য। ব্যাস, ফাঁদ রেডি। ইঁদুর বা ছুঁচো খাবারটা খেতে যেই পাটাতনে ঢুকবে, সঙ্গে সঙ্গে ঝপাত করে সেটা বন্ধ হয়ে ইঁদুর বা ছুঁচো বন্দি। প্রথম ছুঁচোটা ধরার পর মকবুল সাহেব খুব উত্তেজনা বোধ করলেন। স্ত্রীকে ডেকে পাঠালেন, ছেলেমেয়েরা স্কুল কলেজে থাকায় দেখতে পেল না। কিন্তু তোমার ছুঁচোটা তো মরেনি, বাক্সের মধ্যে দিব্যি বেঁচে আছে। আরে তাই তো, ওটাকে মারবে কিভাবে? আসলেও তাই, ওটাকে তো মারতে হবে। এই কাজটা কিভাবে করবেন তিনি? সেটা কি সম্ভব? আর তখনই বুদ্ধি মাথায় এলো, ফাঁদটাকে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখলেই তো ব্যাটার দম আটকে মরবে। তাই করলেন তিনি। বড় বালতিতে কাঠের ফাঁদটাকে মিনিট 5 ডুবিয়ে রাখলেন। সূচোটা বিন্দু বিন্দু কিছু বুদবুদ বের করে ছটফট করে একসময় স্থির হয়ে গেল। এভাবে গোটা 7 সূচো মারলেন তিনি প্রথম সপ্তাহে। পরের সপ্তাহে আরও গোটা 8। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? মানে? স্ত্রীর প্রশ্নের উত্তরে মকবুল সাহেব নড়ে চড়ে বসেন। বারান্দায় বসে সকালের পেপার পড়ছিলেন তিনি। তুমি কোন কাজটার কথা বলছো? এই যে একটা একটা করে সুসোকে মারছ। তুমি চাও না সুসোগুলো মরুক? চাই, তাই বলে এভাবে? কোনভাবে? মানে এই যে এক একটা করে পানিতে ডুবিয়ে মারছ। আর যাই বলো, পানিতে ডুবে মরা খুব কষ্টের ব্যাপার। হোক না ছোট প্রাণী, কিন্তু প্রাণী তো। মনে নেই আমি একবার পানিতে ডুবে গিয়েছিলাম? কি কষ্ট, কি কষ্ট যে!
মকবুল সাহেব অবশ্য এভাবে বিষয়টা ভাবেননি। এ সময় আলোচনায় যোগ দিতে এগিয়ে এলো তার রহস্য রোমাঞ্চ পড়া কন্যা জুথি। বাবা, ওরা যদি প্রতিশোধ নেয়? মকবুল সাহেব হো হো করে হেসে ফেললেন। তার মানে তুই বলছিস মরা ছুঁচোগুলো দল বেঁধে আমাকে হামলা করবে? হ্যাঁ, হতে তো পারে। ওদের আত্মারা একসঙ্গে নাকি অনেক শক্তিশালী, একটা গল্পে পড়েছি। ওইসব গল্প পড়েই তোর মাথাটা গেছে। না বাবা, আমি সিরিয়াস। কাল রাতে আমি এই নিয়ে ভয়ানক একটা স্বপ্নেও দেখেছি। ও বাবা, স্বপ্ন দেখাও শেষ? কি দেখলি স্বপ্নে? মা আগ্রহ দেখান। দেখি আমাদের বাসার চারপাশে হাজার হাজার ছুঁচো। তারপর তারা সব ছুটে আসছে আমাদের বাসার দিকে, হুড়মুড় করে ঢুকে গেল। তারপর তারপর আমি ভয়ে চোটে ছুটে বাথরুমে ঢুকলাম। বাথরুমের ভিতরেও ঢুকে গেল ওরা। আমি বাথটাবের পানির ভিতরে গিয়ে দাঁড়ালাম। তারপর ঘুমটা ভেঙে গেল। ভয়ের স্বপ্ন সন্দেহ নেই। রাত জেগে আজগুবি বই পড়া বন্ধ কর। এইরকম স্বপ্ন আর দেখতে হবে না তোকে। মা মেয়েকে বিদায় দিয়ে বিষয়টা নিয়ে ভাবতে বসলেন মকবুল সাহেব। তবে কি সূচো মারা প্রজেক্ট বন্ধ করবেন? মনে হচ্ছে মা মেয়ে বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। যা হোক, সে রাতে মকবুল সাহেব ফাঁদ না পেতেই শুতে গেলেন। সূচো মারা প্রজেক্ট আপাতত বন্ধ। রাত 2টোর দিকে ঘুম ভেঙে গেল। তার সারা ঘরে সূচোর কীর্তন শুরু হয়েছে। কিসকিস করে ছুটে বেড়াচ্ছে। তিনি প্রায় লাফিয়ে উঠলেন। সত্যিই তাই, ঘরের কোণা ধরে ধরে ছুটছে তারা সেই আগের মতো, বরং যেন সংখ্যা আরও বেশি। একবার ভাবলেন স্ত্রীকে ডেকে দেখান, কিন্তু মলি মরার মতো ঘুমোচ্ছে, ডাকলেও উঠবে বলে মনে হয় না। তিনি উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে কিসকিস শব্দ বন্ধ হয়ে গেল, যেন ছুঁচোর দল ভয় পেয়েছে। মকবুল সাহেব খাট থেকে নেমে এগিয়ে গেলেন। না, আর কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ মনে হলো শব্দটা এখন আসছে বাথরুমের দিক থেকে। বাথরুমের দরজা বন্ধ, কিন্তু নিচ দিয়ে আলো আসছে। কেউ কি গেছে বাথরুমে? এই বাথরুম তার আর স্ত্রী মলির, আর কেউ এখানে ঢোকে না। তাহলে কে ঢুকলো? আলোই বা জ্বালালো কে? মলি তো ঘরে ঘুমোচ্ছে। দরজা ধরে টান দিলেন। আশ্চর্য, দরজা খুলল না। ভেতরে সুচোর কিচকিচ শব্দ, যেন হাজার হাজার ছুঁচো বাথরুমে পাগলের মতো ছোটাছুটি করছে। আবার দরজা ধরে টান দিলেন। খুলে গেল দরজা। না, এবার আর কোনো সুচোর শব্দ নেই। নিঃশব্দ বাথরুম, কিন্তু বাথটাব ভর্তি পানি টলটল করছে। বাথটাবটা কে ভরে রাখলো? তিনি একটু এগিয়ে গেলেন। তার হঠাৎ মনে হলো তিনি বাথরুমের ভিতরে গিয়ে দাঁড়ালে বাইরে থেকে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু হলো না। তিনি দাঁড়িয়ে রইলেন। আর তখনই দুর্ঘটনাটা ঘটল, যা তার 30 বছরের জীবনে এই বাথরুমে কখনো ঘটেনি। তার পা হড়কে গেল। তিনি ঘুরে পড়লেন। মাথাটা প্রথমে বাড়ি খেল শাওয়ারের শক্ত পাইপটাতে, যেটা খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে। তিনি তাল সামলাতে না পেরে পড়ে গেলেন বড় বাথটাবে। একজন পূর্ণবয়স্ক মানুষ ডোবার জন্য ওই বাথটাব যথেষ্ট। তিনি দুহাত ধরে উঠবার চেষ্টা করলেন। মাথায় প্রচণ্ড ব্যথার কারণে শরীর যেন শক্তিহীন। তার নাক মুখ দিয়ে বুদবুদ বের হল। তিনি ঝাপসা চোখে দেখলেন তার চারপাশের বাথটাবের চারধারে অনেকগুলো সুচালো মুখ। তারা একসঙ্গে কিচ 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 করছে। আধুনিক বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক। তার লেখা পড়ে আমি প্রায় ভুলে যাই, আর খুব সম্ভবত এই কারণেই দ্বিতীয়বার কিংবা আরও অনেকবার পড়বার পরও সেই একই রকম ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগার একটি অংশ আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আমাদের আজকের গল্প লোভ। গল্পটি লেখকের সকল কাঁটা ধন্য করে নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভদ্রলোক চেইন স্মোকার। চেইন স্মোকারের যে অভ্যাস, একটা সিগারেট পুরোপুরি শেষ না করেই
অন্য একটা ধরাচ্ছেন। ভদ্রলোককে ঠিক স্বাভাবিক বলে মনে হলো না, কেমন অস্থির ভাবভঙ্গি। কিছুক্ষণ পর পর জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছেন, মাথা চুলকাচ্ছেন। আমার দিকে তাকিয়ে তিনি চাপা গলায় বললেন, আমার একটাই মেয়ে, তার নাম আনান। আপনি কি আনান শব্দটার মানে জানেন? জি না। আনান শব্দের মানে হলো মেঘ। আমি ডাকতাম মেঘবতী। ডাকতাম বলতেন কেন? মেয়েটি কি বেঁচে নেই? জি না, সেই গল্পটাই বলতে এসেছি। লেখকরা সাইকিয়াট্রিস্টের মতো, তাদের কাছে কথা বললে মন হালকা হয়। মেঘবতীর গল্প আপনাকে বলবো? বলুন। আমি বেশি সময় নিব না, ধরুন 10 মিনিট। 10 মিনিটে গল্প শেষ করে চলে যাব। ভদ্রলোক আরেকটা সিগারেট ধরালেন। আমি দুঃখময় গল্প শোনার জন্য মানসিক প্রস্তুতি নিলাম। ছুটির দিনে ভোরবেলায় কষ্টের গল্প শুনতে ভালো লাগে না। ভদ্রলোককে তো বলা যাবে না, তিনি তার মেঘবতীর গল্প বলে মন হালকা করতে এসেছেন। মেয়েটার লিউকেমিয়া হয়েছিল। আপনার কি একটাই মেয়ে? জি, একটাই। ওর লিউকেমিয়া হয়েছে শুনে আমার মাথা খারাপের মতো হয়ে গেল। যে ডাক্তার বললেন, ইচ্ছে করছিল তার গলা চেপে তাকে মেরে ফেলি। আমি বোধহয় আমার মনের ভাব আপনাকে বোঝাতে পারছি না। আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি বেশ গুছিয়ে কথা বলছেন। ডাক্তার আমাকে বললেন, মেয়েকে বোম্বের ক্যান্সার হাসপাতালে নিয়ে যেতে হবে। হিসেব করে দেখি 3 লাখ টাকার মতো লাগে। কোথায় পাবো 3 লাখ টাকা? আমি নিম্ন মধ্যবিত্ত একজন। নিম্ন মধ্যবিত্তের সহায় বলতে বিয়ের সময় স্ত্রী সঙ্গে করে যা সামান্য গহনা নিয়ে আনেন তা। কত আয় হবে গহনা বিক্রি করে? তবু রুমালে বেঁধে সব গহনা একদিন বিক্রি করতে নিয়ে গেলাম। মাত্র 23,000 টাকা হলো। আর টাকা কোথায় পাই? কার কাছে যাব ধার করতে? পত্রিকায় মেয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে পারি, মৃত্যু পথযাত্রী মেঘবতীর জীবন রক্ষার্থে সাহায্য করুন। সেই অপমান, সেই লজ্জাও মৃত্যুসম। কি করব কিছুই বুঝতে পারছি না। তখন একটা ব্যাপার হলো। আন্দাজ করুন তো, মজার ব্যাপারটা কি? আন্দাজ করতে পারছি না, আপনিই বলুন। মেয়ে মারা যাচ্ছে। মেয়ের জন্য স্ত্রীর গহনা টহনা সব বিক্রি করেছি। এই খবরটা জানাজানি হয়ে গেল। সাহায্য আসতে শুরু করলো এমন সব জায়গা থেকে যে কল্পনাও করিনি। মেয়ে যে স্কুলে পড়তো, সেই স্কুলের হেডমিস্ট্রেস একদিন 10,000 টাকা দিয়ে গেলেন। স্কুলের মেয়েদের কাছ থেকে চাঁদা তুলেছেন। তার 2 দিন পর মেয়ে যে ক্লাসে পড়ে, সেই ক্লাসের একটি মেয়ে তার বাবাকে নিয়ে উপস্থিত। ভদ্রলোককে চিনি না, জানি না, তিনি 1 লক্ষ টাকার একটা চেক নিয়ে এসেছেন। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার কান্না দেখে মেয়েও কাঁদতে লাগলো। নাটকের ক্রন্দন দৃশ্যের মতো, রীতিমতো ক্রন্দন দৃশ্য। একদিন আমার অফিসের কলিগরা এলেন। তারা একদিনের বেতন নিয়ে এলেন। আমার আত্মীয় স্বজনেরা টাকা নিয়ে আসতে শুরু করলেন। ভয়ঙ্কর কৃপণ বলে যাকে জানতাম, যার হাত দিয়ে অ্যালুমিনিয়ামের 10 পয়সাও গড়িয়ে পড়ে না, তিনি এলেন 50,000 টাকা নিয়ে। আমার এক প্রতিবেশী, যার অবস্থা আমার মতোই, তিনি পর্যন্ত এসে আমার স্ত্রীর হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। আমি অভিভূত হয়ে গেলাম। যারা অর্থ সাহায্য করতে পারলেন না, তারা এগিয়ে এলেন বুদ্ধি ও পরামর্শ নিয়ে। তাদের বুদ্ধিতেই আমি বিভিন্ন এনজিওর কাছে চিঠি লিখলাম। সাহায্য চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, এইসব বড় বড় মানুষের কাছে চিঠি লিখলাম। সেভ দি চিলড্রেনে লিখলাম। চিঠি লিখলাম আমার দেশের মন্ত্রীদের কাছে, কেউ বাদ পড়ল না। এমনকি একটা চিঠি পাঠানো হলো কলকাতায় মাদার তেরেসার কাছে। চিঠির উত্তর আসতে শুরু করলো। বেশিরভাগই মেয়ের জন্য শুভকামনা এবং আর্থিক সাহায্যের বিধান নেই বলে দুঃখ প্রার্থনা। তবে তাদের মধ্যেও কেউ কেউ চেক পাঠালেন, মোটা অঙ্কের চেক। একটা চেক ছিল 5,000 পাউন্ডের। একদিন টাকা পয়সা হিসেব করে দেখি 14,70,000 টাকা জমা হয়েছে। তখন লোভ নামক ব্যাপারটা আমার মধ্যে দেখা দিল। মাথার মধ্যে ঘুরতে লাগলো, আরও কিছু টাকা জোগাড় করা যাক,
আরও কিছু। স্ত্রীকে বললাম, এই টাকায় হবে না, মেয়েকে আমি আমেরিকা নিয়ে যাব, মিনিমাম 20 লাখ টাকা আমার দরকার। সাহায্য চেয়ে ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে আমার যে প্রচণ্ড দ্বিধা ছিল সেটা কেটে গেল। আমি সব পত্রিকায় মেয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন দিলাম। টিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠানে মেয়েকে নিয়ে গেলাম। উপস্থাপক সেই অনুষ্ঠানে মেয়েটির জীবন রক্ষার জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানালেন। সেই অনুষ্ঠানে আমার মেয়ে একটা গান গাইল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আপনি কি অনুষ্ঠানটা দেখেছিলেন? জি না, অনেকেই দেখেছেন। অনুষ্ঠানটির কারণে আমার জন্য অর্থ সংগ্রহ সহজ হয়ে গেল। দেশে কোনো বড় লোকের কাছে টাকার জন্য যখন যাই, কিছুক্ষণ কথা বলার পরই তারা বলেন, ও আচ্ছা, বড় বড় চোখের মেয়েটি যে গান গাইল, আমরা সবাই রাজা, ও আচ্ছা, ভেরি স্যাড। আপনি বসুন, আপনাকে একটা চেক লিখে দিচ্ছি। 21 লক্ষ টাকা জমিয়ে ফেললাম 1 মাসের মধ্যে। 21 লক্ষ টাকা। সামান্য কম, তবে 21 লক্ষ ধরতে পারেন। বাংলাদেশ বিমান দিল দুজনের বোম্বে যাবার ফ্রি টিকিট। বোম্বে অবশ্য যা হলো না, মেয়েটা তার আগেই মারা গেল। ভদ্রলোক সিগারেট ধরালেন, কোনো কথা না বলে অনেকক্ষণ সিগারেট টানলেন, ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনার 10 মিনিট সময় নেব বলেছিলাম, 15 মিনিট নিয়ে ফেলেছি, দয়া করে ক্ষমা করবেন। গল্পটা শেষ করেছি, এখন চলে যাব। গল্পের শেষটা বলা হয়নি। শেষটা হচ্ছে, আমার অ্যাকাউন্টে এখন 22 লক্ষ টাকার মতো আছে। ইন্টারেস্ট জমা হচ্ছে, টাকা বাড়ছে। মাঝে মাঝে ভাবি, টাকাটা কোনো জনহিতকর কাজে ব্যবহার করি, কোনো সেবা প্রতিষ্ঠানকে দিয়ে দিই। দিতে পারি না, লোভ আমাকে বাধা দেয়, আবার নিজেও খরচ করতে পারি না। অদ্ভুত একটা অবস্থা। এখন আমার কাজ কি জানেন? কাজ হচ্ছে প্রতি মাসে ব্যাংকে গিয়ে খোঁজ নেয়া, ইন্টারেস্ট কত হয়েছে। 30 বছর পর 20 লক্ষ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে জানতে চান? বলবো?